সুপ্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল টক উইথ আনোয়ার খানে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনার স্কাই চ্যানেল 782 এর পাশাপাশি আয়ন টিভির ফেসবুক পেজে সরাসরি দেখে থাকতে পারেন। আপনারা যদি আমাদেরকে কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা 02035155 এই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করতে পারেন। এছাড়াও আমাদেরকে টেক্সট করতে পারেন 0783848872 এই নাম্বারে। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্যে অথবা আপনাদেরকে কোনো গাইডলাইন বলে দেবার জন্যে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবারই প্রচারিত হয়ে থাকে এবং সেখানে আমরা সমসাময়িক আইনগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকেও সেটির ব্যতিক্রম নয়। আজকে আমরা স্পাউস ভিসা নিয়ে আলোচনা করছি। সেখানে আলোচনা করবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন মিস্টার আনোয়ার খান। তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর ব্রিড সলিসিটরসের। আমরা আলোচনা করছিলাম স্পাউস ভিসা নিয়ে এবং স্পাউস ভিসার রিকোয়ারমেন্টস নিয়ে। আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে আমরা ফেরত যেতে চাই। আনোয়ার ভাই, আমরা যেখানে ছিলাম যে যদি কোনো বাংলাদেশি সিটিজেন বাংলাদেশের বাইরে অন্য কোনো কান্ট্রিতে থাকে, যেই কান্ট্রির জন্য টিভি টেস্ট ম্যান্ডেটরি না অথবা মেডিকেল রিপোর্ট ম্যান্ডেটরি না, তাহলে তার ক্ষেত্রে কি হতে পারে? এখানে মনে একটা ডিউরেশনের বিষয় আছে। আমি এই জিনিসটা ঠিক রিকল করতে পারতেছি না। একটা ডিউরেশন আছে, বাট যদি নন টিভি টেস্টে থাকে, কান্ট্রিতে থাকে, সেই ক্ষেত্রে টিভি টেস্ট ম্যান্ডেটরি না, বাট এখানে একটা ডিউরেশন, মিনিমাম ডিউরেশনের একটা টাইম আছে। এর বাহিরে যেগুলা লাগবে বাংলাদেশ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর স্পাউস, এটা খুবই সাধারণ একটা টেস্ট ভাই। বাংলাদেশে কেউ পর্যন্ত ফেল করে না ইংলিশ টেস্ট, আমি দেখি না। বহু লোক, ইভেন আমার ক্লায়েন্ট 5 পাস 10 পাস সুন্দর করে ইংরেজি পাস করে চলে আসছে। এই লেভেলটা বলি আমরা মাত্র দুইটা বিষয় দিতে হয়, স্পিকিং অ্যান্ড লিসেনিং। স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ে বাংলাদেশের যে কোনো ছেলে অথবা মেয়ে CFR লেভেল A1 বলি আমরা। CFR লেভেল A1 মানে IELTS-এর ইকুইভ্যালেন্ট 3, এবং এই 3-তে পাস করে আসা বাংলাদেশে কোনো কেউ পর্যন্ত আটকায় নেই, আমার চোখে পড়ে নাই। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তার জন্য কি কোনো অপশন রয়েছে কিনা? এক্সামশন তো আছেই। সেই এক্সামশন কিভাবে সে প্রুভ করবে? এই এক্সামশন প্রুভ করতে হলে মোরলেস একটা কেস আসলে এরকম হয়েছিল যে বাংলাদেশে সে অটিস্টিক বেবি ছিল এবং এটা প্রুভড বাই ডক্টর, ভিসা হয়েছে। এই ধরনের অটিস্টিক লোকদের ভিসা বাংলাদেশ থেকে হয়, এক্সামশন পায়। তো এগুলার খুব স্ট্রিক্ট, ভেরি স্ট্রিক্ট ডকুমেন্টস লাগে, এভিডেন্স লাগে, বাট এটা খুবই রেয়ারলি এইসব জিনিস সাকসেসফুল হয়। আর আমি এই প্রসঙ্গে অটিস্টিক এবং অটিজম বিষয়টা যেহেতু সামনে এসেছে, আমি এই বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই, জানতেই চাই। একজন বাংলাদেশি স্টুডেন্ট, একটি মেয়ে স্টুডেন্ট এখানে এসেছে পড়াশোনা করবার জন্য। তার 23 ইয়ার্স ওল্ড পর্যন্ত সে কখনো জানতে পারেন যে তার অটিজম আছে, কারণ আমাদের দেশে সেটা আসলে ওইভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় না, অথবা এই ধারণাটি এখনও নতুন আমাদের দেশের প্রেক্ষাপটে। এই দেশে যখন এসেছে তখন বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে জিপি অথবা হসপিটালাইজড, সে একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিল, যখন হসপিটালাইজড হয়েছে তখন ধরা পড়েছে যে সে আসলে একজন অটিস্টিক মানুষ, তার অটিজম রয়েছে। এখন এই মেয়েটার জন্য কোনো লিগ্যাল সাপোর্ট অথবা কী ধরনের কি করতে পারে? সেই স্টুডেন্ট ভিসা থেকে এখানে অন্য কোনো এক্সেপশনাল রুটে যেতে পারে কিনা, আপনার অ্যাডভাইস কি থাকবে? ইট ইজ এ কম্প্যাশনেট সার্কামস্ট্যান্সেস। এখন ইমিগ্রেশন লতে কম্প্যাশনেট সার্কামস্ট্যান্সেস ইটস এ ভেরি অ্যাকসেপ্টেবল। নাও কম্প্যাশনেট সার্কামস্ট্যান্সে এইখানে ভেরি হাই থ্রেশহোল্ড evidence proof করতে হয়, even like mental health. The test is very high threshold test. এই হাই থ্রেশহোল্ড টেস্ট প্রুভ করে একটা লোক যদি ইভেন হিউম্যান রাইটস গ্রাউন্ড অ্যাপ্লিকেশন করতে চায়, in the compassionate ground with a higher autistic right. Now the issue is whether this autistic child, this treatment is available in Bangladesh. That is the standard question for this compassionate ground.
If the answer is yes, there is no remedy in this country. If the answer is no, there is a remedy in this country. Very clear answer. এই ধরনের বিষয় আমরা মেন্টাল হেলথ নিয়ে বা অটিজম তো এই দেশেও নতুন কনসেপ্ট, বাংলাদেশেও আমরা মেন্টাল হেলথ নিয়ে এই ক্ষেত্রে বহুবার কাজ করেছি। দিস মেডিকেল ট্রিটমেন্ট টেস্ট ইজ এ ভেরি হাই থ্রেশহোল্ড টেস্ট, সুপ্রিম কোর্টের ডিসিশন। সুপ্রিম কোর্টের ডিসিশন যে মেন্টাল হেলথ টেস্ট অথবা এই ধরনের ডাক্তারি টেস্ট ভেরি হাই থ্রেশহোল্ড। নাও একটা মেন্টাল হেলথ পেশেন্ট, ফর এক্সাম্পল, এগুলো আমরা আগে বিশেষ করে অ্যাসাইলাম কেসে এগুলো আমরা আগে খুবই ডিল করতাম, মেন্টাল হেলথ ইস্যুটা। এখন একটা লোক এই দেশে থাকার পরে আমরা মাঝে মাঝে বলি যে আমার এই শব্দগুলো কোর্ট এখনও নেয় না, আমি মাঝে মাঝে শব্দগুলো উচ্চারণ করি। আমরা বলি ইমিগ্রেশন ট্রমা, আমি বলি কোর্ট আমার এটা শুনলে তাকায় থাকে, এটা আবার কোন শব্দ? আমি বলি এই শব্দ আমরা জানি, আমরা যারা ইমিগ্রেশনে যারা সাফারার ইন দিস কান্ট্রি তাদেরকে বলা হয় রাত্রে 3টার সময় ফোন করে বলে ভাই আপনি ভালো আছেন। একজন ক্লায়েন্ট তার সলিসিটরকে রাত্র 3টার সময় ফোন করে জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন কি না। সেই লোকটা তাকে যখন জিজ্ঞাসা করা হয় কখন তুমি এই রাত্র 3টা বাজে ফোন করলে কোন উদ্দেশ্যে, ভাই ঘুম আসে না, তো সলিসিটর কী বলবে? আপনার সাথে কথা বললে একটু মনটা ভালো লাগে, ঘুম আসবে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? আমরা কোর্টকে মাঝে মাঝে এই কথাগুলো বলি যে এগুলা, এই জিনিসটা কি, এইটা কি ট্রমা কিনা, এটা কি মেন্টাল হেলথ ইস্যু কিনা, এইসব জিনিসগুলো আসে। কিন্তু এইভাবে এত এস্টাবলিশড ওয়েতে ইমিগ্রেশন ট্রমাটা ইন ইমিগ্রেশন ল এস্টাবলিশড করা এই লেভেলে, যেই লেভেলে আমরা আলোচনা করি এই লেভেলে এটা হয় না। এটাকে কোর্ট অফ আপিল পর্যন্ত মিনিমাম যেতে হবে টু এস্টাবলিশ দিস ওয়ার্ড, এবং একটা সময় সেটা এস্টাবলিশ হবে, আমি আই বিলিভ দ্যাট। এখন কথা হলো, কোনো লোক যদি মেন্টাল হেলথ ইস্যুতে হয়, সুপ্রিম কোর্টে বললাম, সুপ্রিম কোর্টের ডিসিশন ক্লিয়ার, ইট ইজ এ হাই স্ট্রেঞ্জিং টেস্ট, একেবারে সিরিয়াস। আমি নিজে অনেকগুলো মামলা এইভাবে করছি। এই মেন্টাল হেলথ ইস্যু বা মেডিকেল ইস্যুগুলা প্রুভ করা এই দেশে, একটা লোক, একটা বাচ্চা হাই থ্রেশহোল্ড টেস্টের উপর দিয়ে যাইতে হয়, প্রত্যেকটা ডকুমেন্টস ওয়েল ভেরিফাইড বাই দ্য অ্যানাদার ডক্টর। একজন শুধু স্পেশালিস্টের কথা নিবে না, একজন মেন্টাল হেলথ ডক্টর, একজন অটিস্টিক ডক্টর, একজন স্পেশালিস্টের উপরে নিবে না। এবং এমন একটা কিছু হয়েছে যে কোর্ট ঠিক করে দিছে যে তুমি এই মেন্টাল হেলথ ডাক্তারের কাছে যাবা, তারপরে রিপোর্ট আনবা। তো এইসব বিষয়গুলা কোর্টকে বিশ্বাস করানো, কারণ আপনি এখন যে কোনো, এই দেশে সাইকোলজিস্টের অভাব নাই এখন আর, আগে একসময় অভাব ছিল। আমরা প্রথম দিকে যখন প্র্যাকটিস করি আর 20-25 বছর আগে, তখন আমরা খুঁজে পাইতাম না মেন্টাল হেলথ ডক্টর। কোথায় বহু দূরে 20 মাইল, 25 মাইল, 50 মাইল দূরে গিয়ে মেন্টাল হেলথ ডক্টর পাওয়া যেত। এখন এগুলো অ্যাভেলেবল। এইসব বিষয়গুলা মানে কোর্টে প্রমাণ করে নিয়ে যাওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট। জি, ধন্যবাদ আনোয়ার ভাই। আমরা যে আলোচনায় ছিলাম যে স্পন্সরের কি কি ইনকাম দেখানো যাবে, আমরা স্যালারিড বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। সেলফ এমপ্লয়েড যদি কেউ হয় তাহলে সে কীভাবে তার ইনকাম থ্রেশহোল্ডটা শো করবে এবং কত দিনের জন্য দেখাতে হবে? আচ্ছা, এই জায়গাটাকে আমি 2টা প্রশ্ন আছে আমার কাছে, 2টা প্রশ্ন আমি শেষ করে দিয়ে আসি। প্রথম প্রশ্ন কেউ করেছিলেন যে উনি স্পাউস ভিসা আসছেন এই দেশে 6 মাস, উনি ক্যারিয়ার ভিসা অ্যাপ্লাই করতে পারবে কিনা। এখন কথা হইল, আপা ক্যারিয়ার ভিসা না, ক্যারিয়ার অ্যালাউন্স উনি আপনাদের গেদাতে বলছে, যিনি আমাকে প্রশ্নটা করেছেন উনি ক্যারিয়ার অ্যালাউন্স বলতে কী বোঝায় উনি বুঝতে পারছেন। আপনাদের গেদাতে বলছি, কোনো স্পাউস যদি অসুস্থ থাকে অথবা ওই বাড়ির কোনো সিনিয়র মেম্বার যদি অসুস্থ থাকে, সিরিয়াসলি ডিসেবল থাকে, তাহলে তাকে কেয়ার করার জন্য গভর্নমেন্ট এক ধরনের ভাতা দেয়, সেটাকে বলে কেয়ারার অ্যালাউন্স। কেয়ারার অ্যালাউন্স ইজ স্ট্রিক্টলি এ পাবলিক ফান্ড।
যারা নতুন এই দেশে আসছেন আপনারা আপনাদের বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটে দেখবেন পাবলিক ফান্ড ইজ নট অ্যালাউড অথবা পাবলিক ফান্ড প্রহিবিটেড। এখন এই যদি আপনার কন্ডিশন হয় ইন দ্য বিআরপি ইউ আর নট অ্যালাউড টু গো ফর এ পাবলিক ফান্ড, এই হলো বিষয়। এখন ধন্যবাদ আপা বা ভাই, যে প্রশ্নটা করছেন আপনারা মনে হয় এটা বুঝতে পারছেন। অ্যানাদার কোশ্চেন আমি আপনাকে একটু দয়া করে আরেকটা কোশ্চেন আমি দেখছি যে একজন ভদ্রলোক আমাকে বা ভদ্র মহিলা আমি ঠিক জানি না টেক্সট পাঠাচ্ছেন যে ভাই এই অ্যান্সারটির আগে আমি কি একটি কল নিতে পারি? দর্শক, আপনি কোথা থেকে কল করছেন এবং আপনার প্রশ্নটি কি? আচ্ছা, আমি একটা ইমিগ্রেশন সম্বন্ধে জিজ্ঞাইতাম চাইলাম সলিসিটার সাহেব। জি বলুন। আমি মারতাম কামলা খানতে, তারা ইয়ত মাতরানি স্টুডিওত। জি জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, স্টুডিওতে আপনি কথা বলছেন। ও আচ্ছা, আমি জানতাম চাইলাম আমার একজন আইতা বোন ফুত আইতা স্টুডেন্ট বিচায়, তান গত 2 দিন আগে তার ইন্টারভিউ হয়েছে। জি উনরানি জি জি, শুনতে পাচ্ছি, বলেন। ইন্টারভিউ হয়েছে, এখন তারা কইছে ন তো স্কুল ইউনিভার্সিটি লুটন ইউনিভার্সিটি। এখন তারা কইছেন যে জানাইবা ইয়তনে আরো কাগজপত্র দিয়া এজেন্সি সিলেটর এজেন্সি আরো কিছু কাগজপত্র করিয়া হোম অফিসে অ্যাপ্লিকেশন করবাতে টাকার পারমিশন দিব আওয়ার। জি, আওয়ার পরে আইবা। এখন আমার বোন চিন্তা করা ওটাও দিকারাম যেন তারা যেবলা অফার লেটার গেছিল ইটার মাঝে লেখা যেন ফুল টাইম এডুকেশন। এখন আরো যে মানুষ আইজন এরা তো 20 ঘন্টা কামর পারমিশন আছে। জি, এখন দিব এজেন্সির মানুষ করা হোম অফিস তো নিবা লেখিয়া এরা দিব পারমিশন দিয়া পাসপোর্টের মাঝে। তো এইটা কতটুক হাসা ওখানটা জানতাম আর কি। জি, আপনার প্রশ্নটি তাহলে হলো যখন এখানে আসবে তখন সে ফুল টাইম এডুকেশনে থাকবে, কাজ কতক্ষণ করতে পারবে, কাজের পারমিশন কতক্ষণ থাকবে, সেটাই তো আপনার প্রশ্ন নাকি? ওই 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 পারমিশন জি, থ্যাংক ইউ। আপনি 20 আমাদের ঘন্টা থাকে আরো মানুষ যে আইছন এরা 20 ঘন্টা পাইয়া আইছন। আর তান অফার লেটার লেখা ফুল টাইম এডুকেশন অবশ্যই ফুল টাইম। ইউনিভার্সিটি জনে যে অফার লেটার দিছে এখানে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টই ফুল টাইম এডুকেশনের মধ্যেই থাকতে হবে। ফুল টাইম এডুকেশন করার পরে তাকে 20 আওয়ার্স কাজ করার পারমিশন দেবে পার উইক, এবং 20 আওয়ার্স না, যদি সেটা কলেজে হয় তাহলে অনলি 10 আওয়ার্স কাজের পারমিশন পাবে। এটা হলো টার্ম টাইম যখন তখন। কলেজ আর ইউনিভার্সিটি বেডফোর্ড শেয়ার ইউনিভার্সিটি। জি, তাহলে সে 20 আওয়ার্স পাবে। ফুল টাইম এডুকেশন মানে হলো এখানে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন ক্লাস থাকবে, এর বাহিরে যে সময়টা থাকবে সেখানে সে প্রতি সপ্তাহে 20 আওয়ার্স কাজ করতে পারবে যখন তার টার্ম টাইম থাকবে। আর যখন ভ্যাকেশন নিয়ম কইটা হোম অফিসেও দেওয়া নিয়ম। জি জি জি, এটা হোম অফিসের নিয়ম। জি। ও আচ্ছা, না ও যে বোন যে কম্বি জোগানো চিন্তা করো যেন তারা যে কইলো ফুল টাইম এডুকেশন তে নিয়ে এসে 20 ঘন্টা দে না, ওটাও চিন্তা করছে আর কি। না, এটা হোম অফিসের নিয়ম এবং সেটাই আইন। হোম অফিসের আইনটাকেই ইউনিভার্সিটিগুলো তাদের অফার লেটারে লিখে দেয়। জি, আপনার না অফার লেটারও লেখা ফুল টাইম এডুকেশন। এখন আমরা আরেকজন আইসো ইয়োর মাঝে সিল করে দিতে পাসপোর্টও 20 ঘন্টা ওয়ার্কিং আওয়ার। জি আপা, অবশ্যই ঠিক আছে, সেটাই থাকবে, এরকমই থাকবে। আপনার বোনের ছেলে যখন ভিসা পাবে তখন সেখানেও লিখে দিবে 20 আওয়ার্স ওয়ার্কিং আওয়ার। আর এডুকেশনটা ফুল টাইম, সেটা সবার জন্যই, যে আসছে তার জন্য, যিনি আসবে তার জন্য সেম। বাট ওয়ার্ক রাইটটা 20 আওয়ার, সেটা আপনার বোনের ছেলে যখন ভিসা পাবে সেখানে ওনার পাসপোর্টেও লিখে দিবে 20 আওয়ার্স কথা জিকাইতাম চাইয়ার আপনারে তাই হাসারও ফোড়া তারা আমরার মানুষ তো অনেক মানুষ আইয়া ফোড়া ছাড়ি দে, ফোড়া তুয়া তারও তারা তে 2 বছর পরে ফোড়ার 2 বছর পরে তাই কোনো সরকারি লইতা পারবানি লোন। জি, আপনি আমাদের সাথেই থাকুন। আমি এই প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে নিতে চাই, আপনি আমাদের সাথে থাকুন। জি আনোয়ার ভাই, আপনি যদি এই অংশের উত্তরটি দেন আমাদের দর্শকের। জি আপা, আপনি একটা বিষয়, এই বিষয়টা একদম পরিষ্কার করে বলতে চাই। এই দেশে লোন নেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি এই ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে লোন নিতে পারবেন না। আপনার স্টুডেন্টদের এই ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে যে স্টুডেন্টরা এই দেশে মেজর কোনো লোন
টুকটাক কীভাবে নেয় ঠিক জানি না, হয়তো বা আইডেন্টিটি হাইড করে, বাট স্টুডেন্টরা এই দেশে লোন নিতে পারবে না। এটা একটা লজিক আছে বিহাইন্ড দিস। লজিকটা হইল, যুক্তিটা হইল যে একটা ছেলে এখানে পড়তে আসে, এই দেশের গভর্নমেন্টকে বলে যে আমার সাফিসিয়েন্ট ফান্ড আছে, আমার বাবা মা আমাকে সাফিসিয়েন্ট ফান্ড দিবে, আমি তোমার দেশে যাব, 20 ঘন্টা কাজ করতে পারলে করলাম, না করতে পারলে কোনো সমস্যা নাই, আমার সাফিসিয়েন্ট ফান্ড আছে, তো আমি আর তো কোনো সমস্যা নাই। আর সেই লোকটা এই দেশে আইসা লোন কিভাবে নিবে? আপনি আমাকে এই কথাটা বলেন। যে বাংলাদেশ থেকে বইলে আসলো, তার মানে সে বাংলাদেশে বা পৃথিবীর অন্য কোনো দেশে মিথ্যা কথা বলে দেশে ঢুকছে। সো এটা যদি কেউ আপনাকে বলেও, কোনো মিথ্যা কথাই বলবে যে সে লোন নিতে পারবে। আর যদি কেউ বলেও, সেটা 2 নাম্বার রাস্তা। 1 নাম্বার রাস্তায় একটা স্টুডেন্ট লোন এই দেশে পাওয়ার কথা না। উনি হয়তো স্টুডেন্ট লোন, এখানকার যে হোম স্টুডেন্টরা যেটা হোম স্টুডেন্ট লোন, তো হোম স্টুডেন্ট লোন পাওয়ার কোনো প্রশ্নই আসে না, এখানে কোনো কোশ্চেনই নাই। এখানে যদি ধরেন ফর এক্সাম্পল ওই ছেলেটা তার বাবা মার সাথেই দেশটা আসতো সেটেলড হিসাবে, সে ফর এক্সাম্পল সে ইউরোপিয়ান সিটিজেন, এখানে সে প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসে আছে, অথবা তার বাবা মা এখানে আছে, তার ইনডেফিনিট লিভ আছে বাবার অথবা মার। ইন দ্যাট কেস ওই ছেলে আসার পরেও তাকে 3 ইয়ার্স রেসিডেন্সি হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট বলি আমরা, 3 ইয়ার্স হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট কমপ্লিট করার পরে সে স্টুডেন্ট ফাইন্যান্স অ্যাপ্লিকেশন করতে পারবে। বাট বি কেয়ারফুল অ্যাবাউট, আমি আপনাকে যে কথাগুলো বলছি এইটার আপনারা একটু ভুল বুঝতেছেন, আমি বুঝতেছি না। এইখানে আসার পরেই যে সে এটা পেয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। একটা ছেলে, আবার শুনে কথাটা পরিষ্কার করে বলে দিই, কথাটা যেহেতু আসছে, দ্য ইস্যু ইজ হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্ট, ওয়েদার দ্যাট বয় ও গার্ল তারা কি এই দেশে হ্যাবিচুয়ালি রেসিডেন্ট কিনা। হ্যাবিচুয়াল রেসিডেন্ট টেস্টে 3 ইয়ার্স মিনিমাম থাকতে হবে এই দেশে। 1, 2, আপনি যদি ওই সময় যখন আসেন, ধরেন ক্লাস 9-এর সময় আসছেন, সো 9, 10, 11 এই 3 বছর আপনি পড়ার পরে আপনার এই ফাইন্যান্সটা লাগবে। আপনি যখন ইউনিভার্সিটিতে যান, ইউনিভার্সিটিতে যখন আপনি যাবেন, ততদিনে ওই বাচ্চাটার ইনডেফিনিট লিভ হবে অথবা লিভ টু রিমেন থাকবে। ওই 3 বছর পার হয়ে গেলে অন দ্য বেসিস অফ দ্য সেটেলড স্ট্যাটাস অফ দ্য প্যারেন্টস সে বাচ্চা স্টুডেন্ট ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর সে যদি ওই সেটেল রুটে কোনোভাবেই না ঢুকতে পারে, সে এখানে 10 বছর থাকলেও ইনডেফিনিট লিভ না পাইলে সে স্টুডেন্ট ফাইন্যান্সে যাইতে পারবে না। একটা কথা এখানে বলে দিই সবার জন্য, যে স্টুডেন্ট ফাইন্যান্স যদি আপনার ফার্স্ট ইয়ার অফ ইউনিভার্সিটিতে পাওয়া না যায়, কোনো বাচ্চা যদি সেই সময়ে হ্যাবিচুয়াল রেসিডেন্ট না থাকে, সেকেন্ড ইয়ারে গিয়ে সেই স্টুডেন্ট ফাইন্যান্সে ক্লেম করতে পারবে না। আপনাদেরকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ধন্যবাদ আপা। ধন্যবাদ আনোয়ার ভাই। আমাদের একটি কল আছে, আমি একটু কলটি নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আমি লন্ডন থেকে বলছিলাম। আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছি, জিনিসটা একটু কঠিন। বলেন, সমস্যা নেই। আপনার ইমিগ্রেশনের ব্যাপারেও আমার এক ভাতিজা, বুঝছেন নি, এই দেশে আসছে আপনার ওই যে কেয়ারার ইন্ডিপেন্ডেন্ট হইয়া, কেয়ারারের ডিপেন্ডেন্ট হয়, দেশে অরিজিনাল ছিল। জি, ইনো আসার বাদে পারিবারিক একটা সমস্যা ওদের মধ্যে দেখা দিছে, দেওয়ার পরে ওই মহিলায় লিগেল নোটিশ দিয়া দিছে মানে ডিপোজিট। জি, এখন আমরা ফ্যামিলির অনেক বৈশা চেষ্টা করছি, কিন্তু মহিলায় মানতেছে না। এখন আমার বাতি যায় উল্টা কি, সেও দিছে, এখন অন্য কোনো পথ নাই। এখন সে বলতেছে আর কি যে তুমি আমার বিয়া কন্ট্রাক্টের ছিল, তুমি এই দেশে আমারে নিয়ে আসবা, বুঝছো নি? ওই ধরনের একটা পর্যায়ে গেছে আর কি। এখন কি করণীয় এবং ওদের কি হবে?
দর্শক, আপনি একটি কথা প্রথমেই বলেছেন যে জেনুইন ম্যারেজ ছিল, এখন আবার বলছেন যে কন্ট্রাক্টে লেখা ছিল, এটা আসলে বুঝতে পারিনি আমরা। না কন্ট্রাক্টে সে এখন এর জন্য বলতেছে, কারণ মহিলায় তো কিছুতেই মানতেছে না, জি। এর জন্য সে উল্টা বলতেছে যে তুমি আমাকে কন্ট্রাক্টে নিয়ে আসতো এই দেশে, আমি খরচ করে নিয়ে আসছি, এখন তুমি আমাকে তালাক দিতে চাইতেছো। আমার মনে হয় আমাদের কোনো লিখিত আছে কিনা, কোনো লিখিত আছে কিনা আমাদের অতিথি আপনার প্রশ্নের ভাই উত্তর আপনার দিবেন। এই ব্যাপারটা কোনো লিখিত আকারে কোথাও কিছু কিছু আছে? লিখিত মানে কোন জিনিস লিখিত? এই যে আপনি যে কথাটা বললেন, বাংলাদেশের বিয়েতে, বাংলাদেশের নর্মাল বিয়েতে প্যারাগ্রাফ আপনার বলি কলাম 18 এবং 19 এরকমভাবে কিছু কথা আছে যে জামাই খোরপোশ দিতে হবে, বউর খোরপোশ দিতে হবে, মেনটেনেন্স দিতে হবে, কিন্তু বউয়ের দিতে হবে এই সংক্রান্ত কোনো কন্ট্রাক্ট, ওই বাংলাদেশের বিয়েও কিন্তু একটা কন্ট্রাক্ট, এই ধরনের বিধান নাই। এখন আপনি যে কথাটা বলতেছেন যে সে এই কন্ট্রাক্ট ব্রিচ করতেছে, এই কন্ট্রাক্টটা কি লিখিত কন্ট্রাক্ট না মৌখিক কন্ট্রাক্ট? এটা মৌখিক কন্ট্রাক্ট। এই ধরনের কন্ট্রাক্ট দেখেন, আমি আপনাকে পরিষ্কার লটা বলি, এই দেশে এই লটা প্রযোজ্য না। যদি বাংলাদেশে একটা লিখিত কন্ট্রাক্ট থাকতো, আমরা বলি প্রি নাপশাল অ্যাগ্রিমেন্ট, বিয়ের আগে যদি একটা চুক্তি থাকতো, প্রি নাপশাল অ্যাগ্রিমেন্ট ইজ নট ভ্যালিড ইন দিস কান্ট্রি, এটা ইউএসএতে ভ্যালিড। তারপরেও আমরা যখন কোর্টে যাই এই বিষয়গুলো নিয়ে, তখন কোর্টকে একটা জিনিস বোঝানো যায় যে দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য ম্যারেজ। আমি জানি প্রি নাপশাল অ্যাগ্রিমেন্ট এই দেশে ভ্যালিড না, কিন্তু এই কাগজটা প্রমাণ করে দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য ম্যারেজ। আমরা একদম শেষের দিকে আছি। এখন কোথায় আপনি এটা প্রুভ করবেন? আমাদের অনেকগুলো ইস্যু বাকি পড়ে গেছে। এনিওয়ে, কীভাবে আপনি প্রুভ করবেন যে দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দ্য ম্যারেজ? সরি ভাইয়া, আমার মনে হয় আপনি ডিভোর্সের ইস্যুটা একটু যদি বলতেন ওনাকে, কারণ উনি বলেছে যে ওনার ওয়াইফ ডিভোর্সের নোটিশ দিয়েছে, সো এখানে তো নোটিশ দেওয়ার তো কোনো সিস্টেম নাই, অ্যাপ্লিকেশন করেছে, উনি সেটা এখন অ্যাকসেপ্ট করবে নাকি অ্যাকসেপ্ট করবে না সেটা ওনার বিষয়, এটা যদি একটু সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা, এই জিনিসটা যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, মানে রেসপন্স না করেন, আপনি যদি ওইখানে একটা নোটিশ না, একটা কাগজ পাঠায় হইলেও কোর্ট থেকে আপনার কাছে, আপনি যদি এটার জবাব না দেন, কোর্টের কোনো বক্তব্য নাই, কোর্ট কিছু বলতে পারবেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি জবাব না দিবেন। এখন ততদিন পর্যন্ত ডিভোর্স হবে না, বাট বি কেয়ারফুল অ্যাবাউট ইট। এটা উল্টা, এই জিনিসটা উল্টা দিকটাও আছে, যে অ্যাপ্লিকেশন ফর দ্য ডিভোর্স, সে ইচ্ছা করলে একজন বেইলিফ অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে, প্রসেস সার্ভার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে, একজন অনেক ধরনের সার্ভার, মানে অনেক ধরনের এজেন্ট আছে এই দেশে, যে ওইটা দিয়ে তার রেসপন্ডেন্ট বলি আমরা, তার হাজব্যান্ডকে এই নোটিশটা হ্যান্ড ওভার করতে পারবে। এই নোটিশ মানে একটা চিঠি, ওইখানে কতগুলো লেখা থাকে, কতগুলো কি ইয়েস অর নো বলে দিতে হয়। সো এই জিনিসটা আপনি না চাইলেও কোনো সমস্যা নাই, যে অ্যাপ্লিকেন্ট সে আপনার ওই লোককে খুঁজে বের করে তার কাছে এটা দিবে, এবং যদি সে সিগনেচার নাও করে, ওই কাগজটা যদি প্রসেস সার্ভারের মাধ্যমে যায় বা বেইলিফের মাধ্যমে যায়, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল বাই দ্য কোর্ট। তাহলে একটা পর্যায়ে গিয়ে ডিভোর্সটা কার্যকরী হবে। একটা ছোট টিপস দিয়ে যায় আপনাকে, আমরা একদম অনুষ্ঠানের শেষে একটা ছোট টিপস শুধু দিয়ে যায়, ভাই আপনার ওই লোকটা, আপনার যে ভাতিজা, তাকে বলে দেন সে অন্য কোনো রুটে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে। দ্যাট ইজ দ্য ধন্যবাদ আনোয়ার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো এখানেই শেষ করতে হবে। আমাদের সাথেই থাকবেন, আবারও দেখা হবে আগামী শুক্রবার সন্ধ্যা 8টায় লিগাল টক উইথ আনোয়ার খানে। আল্লাহ হাফেজ।